নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু একটু ঠান্ডা পড়েছে। প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে বলবো একজন কৌতুক অভিনেতা তথা আমরা এও বলতে পারি কৌতুকের আড়ালে রূঢ় বাস্তবকে ফুটিয়ে তোলা এক চরিত্রের কথা। কেউ কেউ হয়তো ধরে ফেলেছেন, আবার কেউ কেউ ধরতেও পারেননি। হ্যাঁ, আমরা মনোজ মিত্রের কথা বলছি। মনোজ মিত্রের স্যাটায়ার নাটকের মাধ্যমে আমরা অনেক এরকম রূঢ় বাস্তব এবং সমাজ চিত্রকে তুলে ধরতে দেখতে পাই। তাই আজকে আমাদের গল্প মনোজ মিত্রকে নিয়ে। শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে বা উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে শুনতে থাকুন। স্বাধীনতার লগ্নে তিনি জানতেন তার দেশ খুলনা ভারতেই পড়বে, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে জানা গেল সেই জেলা বিদেশ বিভূই হয়ে গিয়েছে চুপিসারে। দেশ ভাগ আর রাষ্ট্রিক খামখেয়ালিপনাকে কি এক মশকরা হিসেবে দেখেছিলেন মনোজ মিত্র নামের সেদিনের বালকটি। আর তাই সারা জীবন একটা কৌতুক মিশ্রিত যৌক্তিকতা বারবার দেখা দিয়েছে তার লেখা নাটকে, তার অভিনীত চরিত্রগুলোতে। সাজানো বাগান থেকে নরক গুলজারে ছড়িয়ে রয়েছে সেই জীবনবোধ, যেখানে প্রবল সংকট মুহূর্তেও চরিত্রেরা কিছুতেই রসবোধ হারায় না। বাস্তবের সমান্তরালে যে বজায় থাকে অসম্ভব জগতের বিচিত্র সেই স্বাদকে তিনি চিনতে পেরেছিলেন শৈশব থেকেই। ১৯৩৮ সালে অবিভক্ত বাংলার খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে মনোজের জন্ম। তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান। বাবা অশোক কুমার মিত্র প্রাথমিক জীবনে শিক্ষকতা করতেন। পরে ব্রিটিশ সরকারের ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে কাজ করেন। বাবার চাকরির সুবাদে ছোটবেলায় মনোজকে বাংলার বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। ফলে শৈশব থেকেই বিবিধ প্রকৃতির মানুষ, তাদের বিচিত্র সব পেশা আর তার পাশাপাশি প্রকৃতির উজাড় করা সৌন্দর্যকে যে তিনি প্রত্যক্ষ করেছিলেন সে কথাও বারবার উঠে এসেছে তার বহু লেখায় এবং সাক্ষাৎকারে। মনোজের শিক্ষাগুরু হয় গ্রামেরই স্কুলে, এবং শিক্ষাগুরু তাদের গ্রামের স্কুলেরই মাস্টারমশাইরা। কিন্তু বাল্যকাল থেকে রুগ্ন মনোজকে ঘুরতে হয়েছে বাবার কর্মস্থল অনুযায়ী। ছোটবেলায় এক গৃহশিক্ষকের সাহচর্য তাকে পাঠ্য বিষয়ের বাইরের জগৎ সম্পর্কে আগ্রহী করে তোলে। সৃজনশীল লেখালেখির সলতে পাকানোর কাজ সম্ভবত সেই সময় থেকেই শুরু হয়। এরপর ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময় নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, কারণ এই কলেজ অত্যন্তভাবে এই সৃজনশীলতাকে প্রাধান্য দেয়। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও আরো অনেককে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ। গবেষণাও শুরু করেছিলেন। নাটক, যাত্রা, থিয়েটার ধুলিহরের মিত্র পরিবারে খানিক পরিত্যাজ্য ছিল, কিন্তু গ্রামের সম্পন্ন গৃহস্থ হিসেবে পুজোর সময় আর বসন্তকালে তাদের পরিবারের চণ্ডীমণ্ডপেই নাটক মঞ্চস্থ হতো। কড়া ধাতের এক কাকার দাপটে বাড়ির ছেলেপুলেরা সেদিকে ঘেঁষতে পারত না, কিন্তু এক সময় নিয়ম শিথিল হয়। রামের সুমতির মতো নিরীহ নাটক প্রথম দেখার সুযোগ পান মনোজ মিত্র। প্রায় কাছাকাছি সময়ে গ্রামের বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজিত রবীন্দ্রনাথের হাসির নাটক রোগের চিকিৎসায় প্রথম অভিনয় করেন মনোজ মিত্র। তারপরে গ্রামের নাটকে প্রায়শই অংশ নিয়েছেন তিনি। এই সব নাটকে বাস্তবকে নিয়ে আসতে গিয়ে মাঝে মাঝে বিপাকে পড়তেন মনোজ। আর সেই সব কৌতুকের স্মৃতি তিনি অকপটেই বলে গেছেন এবং লিখেছেনও। ২১ বছর বয়সে
মনোজ মিত্রের প্রথম লেখা নাটক মৃত্যুর চোখে জল। সেটি লেখা হয়েছিল এক একাঙ্ক নাটক প্রতিযোগিতার জন্য। সেই প্রতিযোগিতায় তারা প্রথম স্থান লাভ করে। এই সময় থেকেই ছোট গল্প থেকে নিজের কলমকে নাটক রচনায় স্থানান্তরিত করেন মনোজ। নাটককেই তার যাবতীয় ভাবনার প্রকাশ মাধ্যম করে তুলতে সচেষ্ট হন তিনি। মনোজ মিত্র কর্মজীবনে প্রবেশ করেন দর্শনের অধ্যাপক হিসেবে, কিন্তু পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগেই অধ্যাপনার কাজে যোগ দেন। প্যাশনের সঙ্গে পেশার আপোষ করার দিন শেষ হয়। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে, কিন্তু 1972-এ চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি অনেকাংশে বেড়ে যায়। ওই নাটকটির নির্দেশনা করেছিলেন কে জানেন? নির্দেশক বিভাস চক্রবর্তী। মনোজ মিত্রের প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম হয়তো সবাই জানেন, আরেকবার বলি, সুন্দরম। মাঝে সুন্দরম ছেড়ে কিন্তু তিনি আরেকটি দল গড়েছিলেন। তার নাম কি আপনারা জানেন? তার নাম ঋতায়ন। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার সুন্দরমে ফিরে আসেন। অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদ্বার, ফেরার মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়েছিল মনোজের নাম। এছাড়াও তিনি লিখে গেছেন বহু একাঙ্ক নাটক। 1977 সালে মনোজ লিখলেন সাজানো বাগান। প্রধান ভূমিকায় তিনি নিজে। বাংলা নাটকের দর্শক উপহার পেলেন এমন এক নাটক যার ধরনের সঙ্গে তেমন পরিচয় তাদের ছিল না বললেই চলে। বাংলা সমান্তরাল ধারার নাটকের সূত্রপাত যদি গণনাট্য সংঘের হাতে হয় বলে ধরা যায়, তবে সেই ধারা থেকে সাজানো বাগান ছিল অনেকখানি দূরে। তথাকথিত সামাজিক দায়ভার বাংলা নাটকে ক্রমশ ক্লান্ত এবং বৈচিত্র্যহীন করে তুলছে, সে কথা তিনি বুঝেছিলেন। কিন্তু তার নাটক বক্তব্যহীন হয়ে যায়নি। শ্রেণী নয়, ব্যক্তি মানুষই তার নাটকের কেন্দ্র হয়ে দাঁড়ায়। চাক ভাঙা মধুর জটা বা মাতলা, সাজানো বাগানের বাঞ্ছারাম সকলেই একক। সামাজিক বিন্দু থেকে দেখলে তারা প্রান্তজন, কিন্তু প্রান্ত থেকেই যদি বিশ্বকে দেখা হয় তাহলে তার চেহারাটাই বদলে যায়। সাজানো বাগানে বাঞ্ছার নাতিকে দেখানো উত্তরাধিকারের মধ্যে বিপুল আশাবাদ কি নরক গুলজারেও নেই? হঠাৎ কেউ এইসব নাটকের সঙ্গে মিল পেতে পারেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তামাম ছোট গল্প আর উপন্যাসে ছড়িয়ে থাকা দর্শনের। নাট্যকার পরিচালক মনোজ মিত্রকে চলচ্চিত্র অভিনয়ে প্রথম পাওয়া গেল 1980 সালে তপন সিংহ পরিচালিত বাঞ্ছা নামের বাগানে। তাঁরই নাটক সাজানো বাগানের চলচ্চিত্রায়নে তিনি নিজেই হাজির বাঞ্ছারামের চরিত্রে। মঞ্চাভিনয় থেকে পরিণত বয়সে সিনেমার পর্দায় উঠে আসা খুব সহজ কাজ ছিল বলা যায় না, কিন্তু বাঞ্ছারামের বাগানে সাড়া ফেলে দিলেন মনোজ মিত্র। পর্দা এবং মঞ্চ দুয়েরই নিয়মিত অভিনেতা হয়ে দাঁড়ালেন তিনি। তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত বা সত্যজিৎ রায়ের মতো পরিচালকের পাশাপাশি অরবিন্দ মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় ও অঞ্জন চৌধুরীর মতো মূলধারার পরিচালকদের ছবিতেও তার অনায়াস উপস্থিতি দর্শক আসনে মন কাড়ল। অঞ্জন চৌধুরী পরিচালিত 1984 সালের ছবি শত্রুর খলনায়ক নিশিকান্ত সাহা বাংলা চলচ্চিত্রে সিরিয় কমিক ভিলেনের উদাহরণ হয়ে রইল। গ্রুপ থিয়েটার আর তথাকথিত শিল্পসম্মত ছবির বাইরে এভাবে বেরিয়ে আসতে পারেন খুব কম অভিনেতাই। উৎপল দত্ত পরে এ প্রসঙ্গে যে নামটি উচ্চারিত হতে পারে সেটি অনিবার্যভাবেই মনোজ মিত্র। খলনায়কের টাইপ কাস্টিং ভেঙে বেরিয়ে এসে তপন সিংহের হুইল চেয়ারের শতদল চরিত্রে তার অভিনয় দর্শককে নতুন অভিজ্ঞতা দিয়েছিল। তার দীর্ঘ আয়ু জুড়ে অক্লান্তভাবে চালিয়ে গিয়েছেন কলমচারণা, নাট্য পরিচালনা, মঞ্চাভিনয় আর পর্দার জীবন। সেরা নাট্যকার হিসেবে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার, এশিয়াটিক সোসাইটির স্বর্ণ পদক, বাংলাদেশ থিয়েটার সোসাইটি প্রদত্ত মুনির চৌধুরী পুরস্কার। 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির হিসেবেও দায়িত্ব সামলেছেন। তার ঝুলিতে রয়েছে অবসন্ন প্রজাপতি,
নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদ্বার, ফেরা সহ আরো অনেক নাটক। এছাড়াও বহু বহু বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ছোট নাটক তো বলাই বাহুল্য। প্রত্যেক দুর্গাপুজোর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ মিত্রের নাটক ছাড়া ভাবাই যায় না। সে তেঁতুল গাছ, নরগুলজার, আরো কত কি। এছাড়াও মনে করতে হয় সেই হাজারীবাবুকে। কে ছিলেন হাজারীবাবু? কেন? সেই আদর্শ হিন্দু হোটেলের সেই বিখ্যাত রাঁধুনি হাজারীবাবু, যার মধ্যে দিয়ে আমরা মনোজ মিত্রকে পাই একটা অন্য রূপে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব ভালো একটি উপন্যাসকে কেন্দ্র করে এই গল্প টেলিভিশনের পর্দায় আসে, যা ধারাবাহিক রূপে দেখানো হয়, এবং তার মধ্যে মনোজ মিত্র ছিলেন একটি অন্যতম চরিত্রে। খলনায়ক হিসেবেও তার জুড়ি মেলা ভার ছিল। তার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল বাঞ্ছারামের বাগান, শত্রু, তিন মূর্তি, দামু প্রমুখ। এভাবেই তার শিল্পকলাকে ছড়িয়ে তিনি একদিন চলে গেলেন আমাদের সকলকে কাঁদিয়ে। আজ রইল আমাদের চ্যানেলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। তার সংক্ষিপ্ত জীবনী এবং জীবনধারা এই গল্পের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যদি মনে হয় আমাদের গল্প এতটুকু আপনাদের মনে দাগ কাটতে পেরেছে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। প্রতিদিন থাকছে একটি করে নতুন গল্প। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।